আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা আসিফের পদত্যাগ চান ইশরাক, ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি। এদিকে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট হচ্ছে, বলছেন নুরুল হক নূর। জানাবো ডক্টর ইউনূস তার এক মিটিং এর মাধ্যমে এনসিপি আজ এতিম হয়ে গেল, বলছেন মাসুদ কামাল। এবং সর্বশেষ জানাবো জ্বলছে ইসরায়েল, কাঁদছে ইহুদিরা, মনে কি পড়ছে ফিলিস্তিনিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টা আসিফের পদত্যাগ চান ইশরাক, ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শপথ নিয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। পাশাপাশি এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টাকে উল্লেখ করে ইশরাক বলেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা তাদের কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয়নি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না। তিনি বলেন, অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করা স্থানীয় সরকার উপদেষ্টাদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে আসিফ। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগের কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্রেটেসের মেয়াদ এবং পরবর্তী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। সজীব ভুঁইয়ার বক্তব্যের সমালোচনা করে ইশরাক অভিযোগ করেন, নানা ধরনের প্রশ্ন তুলে মেয়র পদে তার শপথ অনুষ্ঠান আয়োজনের পদ থেকে বিরত রাখা হয়েছে। উপদেষ্টার কথা যদি সত্যি হতো, ভবিষ্যতে অনেক নির্বাচন জনপ্রতিনিধি শপথ নিতে পারতেন না। কারণ নাম না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের একজনকে প্রশাসনে নিয়োগ করে রাজনৈতিক ও অন্যান্যভাবে আর্থিক ফায়দা লোটার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। যতদিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে কি কি দুর্নীতি করে গেছেন তা আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। রক্তাক্ত গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তার বিনিময়ে উপদেষ্টা পদ পেয়েছেন। এত কম সময়ে কিভাবে তারা এই পরিণাম দুর্নীতিতে জড়িয়ে গেল? ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট হচ্ছে, বলছেন নুরুল হক নূর। জাতীয় ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পদক্ষেপ দুষ্ট হচ্ছে কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা হলো এ সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টি আমার মনে করি হারিয়ে যাবে। তিনি বলেন, এখনো তো নির্বাচন হয় নাই, কাজে ভোট ছাড়া কোন দল বড় কোন দল ছোট মেজরিটি পার্টি বা আপনি নির্ধারিত করতে পারেন না। সরকার যদি আগে কোন কোন পার্টির প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখে তবে সেই পার্টি বড়, এই পার্টি মেজরিটি, তাদের তো অনেক ক্ষেত্রেই অনেকই কথাই গুরুত্ব থাকে না। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে জাতীয় ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। আজকের আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর অংশ না নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐকমত্য আলোচনাকে নিয়ে যাওয়া প্রতীয়মান হয় অভিযোগ জামায়াত সহ কিছু কিছু রাজনৈতিক দল করেছে। তিনি আরো বলেন, এই রাজনৈতিক দলগুলো বাইরে গণ অভ্যুত্থানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দলগুলো সবার মতামত প্রতীয়মান করে না। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠনের গুলো তথা সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকদের মতামত নেওয়া দরকার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন,
বলেন, আমরা বারবার জোর দিচ্ছি 90-এর 3 জোটের রূপলেখা হয়েছিল, সবাই ভালো ভালো কথা বলেছিল, লিখে দিয়েছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা বলেননি। সেই জায়গা থেকে আমরা বারবার গণভোটের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল বেসিস তৈরির জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনুস তারেক মিটিং এর মাধ্যমে এনসিপি আজ এতিম হয়ে গেল, বলছেন মাসুদ কামাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিকভাবে এতিম হয়ে গেল বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ইউনুস সাহেব যখন প্রথমবার রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়, পরে আবারও সেখান থেকে সরে দাঁড়ান। এখানে দেখা যাচ্ছে তিনি সেই দল থেকে এক প্রকার ব্যাক করে গেছেন। এই বৈঠকের মধ্যে দিয়ে এনসিপি কার্যত এতিম হয়ে গেল। মাসুদ কামাল বলেন, এনসিপি সবসময় নিজেদের কথা জোর গলায় বলেছে। তাদের নেতাদের ভাষা, আচরণ, জীবনধারা সব মিলিয়ে সাধারণ মানুষ তাদের গ্রহণ করেনি। এখন যদি এককভাবে নির্বাচনে অংশ নেয়, শেষ পর্যন্ত কি হবে তাও অনিশ্চিত। তারা আদৌ নির্বাচনে যেতে পারবে কিনা সেটাই প্রশ্ন। তিনি আরো বলেন, এনসিপি যেখানে নির্বাচন কমিশন থেকে দল হিসেবে নিবন্ধন পায়নি, তারা যদি পেতে চায় তাহলে শর্ত পূরণ করতে হবে। কিন্তু তাদের আচরণ দেখে মনে হচ্ছে শুধু আবেদন করলেই নিবন্ধন মিলবে, এমন একটি ভ্রান্ত ধারণা তাদের মধ্যে রয়েছে। তারা কি শর্ত পূরণে সক্ষম? ইউনুস সাহেব আসলেই বলেন কি সব সহজ হয়ে যাবে? জ্বলছে ইসরায়েল, কাটছে ইহুদি, মনে কি পড়ছে ফিলিস্তিনিদের? চারদিকে বাজছে সাইলেন্ট, ক্ষেপণাস্ত্র হামলা হবে একটু পর। শুনশান নীরবতা পালন করছে প্রাপ্তবয়স্ক কান্নার রোল শিশুদের। সেই সাথে পাখিরা যেন কিচিরমিচির শব্দে সাবধান করছে, এই শুরু হলো হামলা, পারলে পালিয়ে যাও, বেঁচে থাকো। বিগত 2 বছর যাবৎ এটি নিত্যদিনের ঘটনা ফিলিস্তিনিদের কাছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ফিলিস্তিনিদের হৃদয়ে সেই রক্তক্ষরণ। এবার ইসরায়েলের বাসিন্দাদের দেখা যাচ্ছে ফিলিস্তিনিদের সাধারণ নাগরিকদের মতো ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে। স্বয়ং নেতানিয়াহু তো ইরানের হাত থেকে বাঁচতে আগেই হেলিকপ্টারে করে পালিয়েছেন দিনের আলোতেই। ইসরায়েল এখন রীতিমতো জ্বলছে ইরানের অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের আঘাতে। সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের নজরবিহীন হামলা চালায় দেশটিতে। এর পরপরই মূল পাল্টা মিসাইল হামলা চালাতে থাকে ইরান। নেতানিয়াহু বোধহয় ভুলে গিয়েছিলেন, ইরান ফিলিস্তিনের মতো সেনাবাহিনীহীন বা নিরস্ত্র দেশ নয়। ভীমরুলের চাকে হানা দিয়ে এখন রীতিমতো কাঁদছে ইসলাম বিদ্বেষী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় মগ্ন। গাজায় চালানো ইসরায়েলে আগ্রাসনের মাঝে মধ্যে গর্জে উঠতে দেখা গেল স্বয়ং ইসরায়েলদের। এরপর কখনো মুসলমানদের গণহত্যা করা থামেনি এই নরপিশাচরা। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পায়নি ইসরায়েলীয় আগ্রাসনের থেকে। ইতিহাস সাক্ষী, অন্যায়ভাবে কারো ওপর আগ্রাসন চালানো সেই আগুনে একদিন নিজের ঘরেই লাগে। নেতানিয়াহু সরকারের উচিত এখন থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ফিলিস্তিন অসহায় মুসলমানদের ওপর হামলা চালানো বন্ধ করা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।